বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন। প্রথমে সূচি বলি, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে 1861 সালের 5 নম্বর আইন পুলিশ আইন। প্রথমে একে আছে সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো স্বাভাবিকভাবে পড়ে নেবেন, যেন গুরুত্বপূর্ণ না, এটা বোঝার আছে, বুঝে নেবেন। দুই আছে পুলিশ বাহিনী। দেশের সকল পুলিশ কর্মচারী একটি মাত্র বাহিনী বলে বিবেচিত হবে। তিন হচ্ছে পুলিশ বাহিনী সরকার কর্তৃক পরিচালিত বা সরকার নিয়ন্ত্রণ করবে। পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করবে কিনা? সরকার কর্তৃক পরিচালিত হবে এবং সরকারি নিয়ন্ত্রণ, অন্য কেউ এই কাজে পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। চার হচ্ছে পুলিশ বাহিনীর প্রশাসনিক ক্ষমতা। পাঁচ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ সমস্ত জেলায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। পাঁচ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী সমগ্র বাংলাদেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। সাত হচ্ছে পুলিশ অফিসারের শাস্তি, পুলিশ অধীনস্থ কর্মচারীর শাস্তি, অধীনস্থ পুলিশ কর্মচারীর শাস্তি হলো 7। আট হচ্ছে চার দ্বারা ব্যতীত যে কনস্টেবল, নায়ক, এএসআই, ইন্সপেক্টর যে নিয়োগ হয়, এই নিয়োগের কথা বলছে। পুলিশ নিয়োগ আছে 4 দ্বারা কোনো কর্মকর্তা ব্যতীত। 9 দ্বারা আছে পুলিশের চাকরিতে যদি কোনো ব্যক্তি ইস্তফা দিতে চায়। 4 দ্বারা আছে পুলিশের চাকরিতে কোনো ব্যক্তি যদি ইস্তফা দিতে চায়, তা ইস্তফা দেওয়ার নিয়ম বা পদ্ধতি, চাকরি থেকে ইস্তফা দেওয়ার পদ্ধতি নিয়ম কি। 10 দ্বারা হচ্ছে পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 10 দ্বারা হলো পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। যে কোনো একজন ক্লাসে ভিডিও মুডি আসেন, কবির উস্তাদ আছেন, হজরত আছে, তৈদ স্যার আছে, আর জয় নীলফামারী, কয়জন একজন আসেন। তারপরে 10 হচ্ছে পুলিশের চাকরি অবস্থা অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। 11 বাতিল। 12 হচ্ছে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, শ্রেণীবিন্যাস, পোশাক পরিচ্ছদ, ব্যারাক প্রভৃতি কার্যক্রম করতে পারবেন, এটা সরকারের সম্মতিক্রমে। তাহলে 12 দ্বারা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনীর যে পোশাক পরিচ্ছদ, ব্যারাক, নিয়ম কানুন, ডিউটি, প্যারেড পিটি যা কিছু করবে সরকারের সম্মতিক্রমে এই কাজটা করতে পারেন। এটা পুলিশ আইনের 12 দ্বারা দিয়ে পিআরবি তৈরি। 13 হচ্ছে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে। মনে রাখবেন, পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। 13 হচ্ছে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। কোনো ব্যক্তি আবেদন করবে জেলা ম্যাজিস্ট্রেটের প্রয়োজন মনে করলে, তাহলে ওই ক্ষেত্রে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। 14 হচ্ছে অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করতে পারে। রেল, কলকারখানা, খালে যদি অধিক সংখ্যক শ্রমিক কাজ করে, তাদের মধ্যে একজন বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে। 14 সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে। 14। 15 সরকার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে। সরকার উপদ্রব বা বিপজ্জনক এলাকায় ঘোষণা করলে সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়। সরকার যদি কোনো এলাকা বা এলাকার অংশ বিশেষ উপদ্রব বা বিপজ্জনক এলাকা বলে ঘোষণা করে, সেইখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এমনি অতিরিক্ত পুলিশের সংজ্ঞা যারা পড়বেন সেই হিসাব আলাদা, আর ভিতর থেকে জানার জন্য এর থেকে আরো গভীরে আলোচনা করলে দেখলে সূচি বললাম। এরপর আছে 17 হচ্ছে স্পেশাল পুলিশ সাধারণ জনগণ পাবলিক থেকে নিয়োগ হয়। এই নিয়োগ করা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা আবেদন করে, তখন জেলা ম্যাজিস্ট্রেট। স্পেশাল পুলিশ সাধারণ জনগণ পাবলিক থেকে নিয়োগ হয়, আর অতিরিক্ত পুলিশ কিন্তু আমরাই, মূল পুলিশ। 18 হচ্ছে স্পেশাল পুলিশের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা। 18 হচ্ছে স্পেশাল পুলিশের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা। 18 হচ্ছে স্পেশাল পুলিশের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা। 19 হলো স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলার কারণে দণ্ড। এই যে 19 দ্বারা হচ্ছে স্পেশাল পুলিশের শাস্তি, এটা কিন্তু আমাদের শাস্তি না, মূল পুলিশের শাস্তি না। যে পাবলিক থেকে যে নিয়োগ করলো, পাবলিক থেকে নিয়োগ করছে কিনা, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে, তাহলে এর শাস্তি হলো 19 দ্বারা, এর শাস্তি হলো 19 দ্বারা। 20 দ্বারা হচ্ছে স্পেশাল পুলিশের নিয়োগ হলো তার নির্দিষ্ট একটা ক্ষমতা দেওয়া আছে। স্পেশাল পুলিশ নিয়োগ হলে তার নির্দিষ্ট ক্ষমতার বেশি ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে না। স্পেশাল পুলিশের নিয়োগ করছে, সে নিয়োগ হওয়ার সাথে তো অনেক বড় ক্ষমতা প্রয়োগ করে, তার নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার অধিক ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন না। 22
22 সকল পুলিশ কর্মচারী সর্বদা নিয়োজিত সকল পুলিশ সদস্য সর্বদাই কর্তব্য বলে বিবেচিত। সকল পুলিশ কর্মচারী সর্বদাই কর্তব্য বা অন ডিউটি, আমরা সবসময় অন ডিউটি থাকি, অন ডিউটিতে আছি বলে এটা 22 দ্বারা। 23 হচ্ছে লেগে পুলিশের কর্তব্য, পুলিশ কর্মচারীর কর্তব্য, এইখানে 8টা আছে, 8টা একবার করে বলবো কারণ আলোচনাও বেশি না। পুলিশ কর্মচারীর কর্তব্য বলে 23। পুলিশ কর্মচারীর প্রধান কর্তব্য দায়িত্বগুলো কি কি? 23 উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। 23 উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। 23 উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ পরোয়ানা জারি ও কার্যকারী করা। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা জারি ও কার্যকারী করা। 23-2 পরোয়ানা জারি ও কার্যকারী করা। 3 সর্বসাধারণের শান্তিরক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা, তা যথাস্থানে রিপোর্ট করা। সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা, তা যথাস্থানে রিপোর্ট করা। এই 23-এর 8টা আছে একবার হুবহু মুখস্থ করে নেবেন, আর লাইন এটার থেকে আরেকটা যেন ছোটে না, আর 22 সিরিয়ালে মুখস্থ করেন, এর ভিতরে কোনো ভুল নেই। 4 আসলে কোনো অপরাধ সংগঠন হইতে দেখিলে, পুলিশ অফিসার বা পুলিশ সদস্য কোনো অপরাধ সংগঠন হইতে দেখিলে তা প্রতিরোধ ও নিবারণ করা। পুলিশ অফিসার কোনো অপরাধ সংগঠন দেখিলে বা হওয়ার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধ ও নিবারণ করা। 4 5 হলো 23-5 সর্বসাধারণের বিরক্তিকর অর্থাৎ পাবলিক লুইসেন্স নিবারণ করা। সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক লুইসেন্স বা গণ উপদ্রব, এর বাংলাদেশে গণ উপদ্রব নিবারণ করা। 23-5 সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক লুইসেন্স বা গণ উপদ্রব নিবারণ করা। তারপরে আছে 6 23-6 হচ্ছে লোকে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। 23-7 অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ 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 করা। 23-8 আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। 23-8টা মুখস্থ করবেন আর চোখ বোকান বন্ধ করে 22 সিরিয়ালে ভুল হওয়ার সুযোগ নেই। 24 যে কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট থেকে সমন, ওয়ারেন্ট, খানা তল্লাশি বা পরোয়ানার জন্য আবেদন করবেন। তাহলে যে কোনো অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে কি করবেন? অবহিত করবেন। অবহিত করার পরে ওই ম্যাজিস্ট্রেট নিকট থেকে যদি সমন চায়, সমন, পরোয়ানা, হুলিয়া, কোরক, যেটা তার মনে চায় সেটার জন্য তিনি আবেদন করবেন, পুলিশ অফিসার আবেদন করতে পারেন। 25 হচ্ছে লোকে দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে তখনকার পদ্ধতি, দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে পুলিশ অফিসার তা হেফাজতে নেবেন এবং তালিকা তৈরি করবেন। 25 হলো দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে পুলিশ অফিসার হেফাজতে নেবেন, তার একটা তালিকা তালিকা তৈরি করেন। 26 হলো ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ। ওই তালিকা পাওয়ার পর 26 তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট ঘোষণা বা হুলিয়া প্রকাশ করবেন। 26 হচ্ছে ম্যাজিস্ট্রেট ওই তালিকা পাওয়ার পরে একটা ঘোষণা প্রকাশ করবেন। 27 ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে, যে মালামাল পাওয়া গেছে যদি মালিক না নেয় তাহলে ম্যাজিস্ট্রেট বিক্রি করবেন বা ম্যাজিস্ট্রেট নির্দেশেই পরিচালিত হবে। ফৌজদারি কার্যবিধি 523, 524, 526, 523, 524, 525, 523, 524, 526, 23, 24, 25, 523, 524, 525 এই ধারাতে এর বিস্তারিত বিবরণ দেওয়া আছে, আর সেম এরকম আছে, বুঝে নিন। 28 বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারের আদেশ অমান্য করার জরিমানা সংক্রান্ত। যদি কোনো কর্মচারী, আমাদের কোনো পুলিশ সদস্য যদি বরখাস্ত হয়, তারপরে পদত্যাগ করে বা চাকরি জীবনের অবসান ঘটে, আমাদের পুলিশ কোনো সদস্য যদি বরখাস্ত হয়, পদত্যাগ করে বা চাকরির জীবনের অবসান ঘটে, তাহলে তার নিকট যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ, পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছে তিনি নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে জমা দেবেন। যদি জমা না দেয় তিনি তার আদালতে তার বিচার করার ব্যবস্থা আছে। 28 দ্বারা বরখাস্তকৃত পুলিশ কর্মচারীর সরকারি আদেশ অমান্যকারী হাজিরা সংক্রান্ত নিয়ম বিস্তারিত আলোচনা করছিলাম। এবার 29 থেকে আমরা আলোচনা করব। 29টাও 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, 29-এর 1 থেকে 7 পর্যন্ত
এবার A to Z মুখস্থ করে আনবেন। আপনি যে ভাষায় পারেন, যেরকম করে মনে করে পারেন, সহজ। তারপর আমি একটু বলে দেই, আপনারা শোনেন, সহজ করে কব, আর মূল বই তো আপনার আমার কাছে আছেই। তাহলে 29 ধারা হলো মূল আলোচনা। 29 ধারা কি? সুনির্দিষ্ট কয়টি অভিযোগে দোষী সাব্যস্ত পুলিশ কর্মচারীর শাস্তি। সুনির্দিষ্ট কয়টি অভিযোগ? সুনির্দিষ্ট কয়টি অভিযোগ? 60টি অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ কয়টা? 60টা। দোষী সাব্যস্ত হলে পুলিশ কর্মচারীর শাস্তি, এই শাস্তি কে দেবে? এই শাস্তি কিন্তু আদালতে দেয়, যেটা কিন্তু পুলিশ অফিসার দেয় না। এই শাস্তিগুলো সব আদালত দেয়। তাহলে সুনির্দিষ্ট কি অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে দেই। আর পুলিশ আইনের 7 ধারায় পড়ছিলাম, অযোগ্য দোষক্রুটি কর্তব্য অবহেলা। অযোগ্য দোষক্রুটি কর্তব্য অবহেলা আমাদের পুলিশ অফিসাররা শাস্তি দেয়। এই 3টে অপরাধ, অযোগ্য, দোষক্রুটি এবং কর্তব্য অবহেলার কারণে 7 ধারা দেখবেন শাস্তি আছে 5-5-10টা, লঘুদণ্ড, গুরুদণ্ড। আর এখানে সুনির্দিষ্ট অভিযোগের দোষী সাব্যস্ত হলে পুলিশ কর্মচারীর শাস্তি। যে কোনো পুলিশ কর্মচারী যদি নিম্নলিখিত যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, যথা 1, কর্তব্যচ্যুত কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃত অমান্য করা, গাফলতিপূর্ণ তা অবহেলা, শৈথিল্যতা প্রদর্শন করা। তাহলে কর্তব্যচ্যুত বা কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃত বা অমান্য করা, গাফলতিপূর্ণ তা পালনে অশৈথিল্যতা করা। তার বাংলাটা কি? কর্তব্যচ্যুত বা কোনো নিয়ম রেগুলেশন স্বেচ্ছাকৃত, মানে আপনি ইচ্ছা করেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন না, গাফলতি করেন, অস্ত্র দেশে ধরলেন না, মারলেন না, এরকম, মানে কোনো গরজ নাই, ডিউটি শোনা যাচ্ছে, সবাই চলে গেছে, আপনি আসলেন বেড়াকে শুয়ে। তাহলে কি হয়? তাহলে কর্তব্যচ্যুত কোনো নিয়ম, যে নিয়ম আছে সেই নিয়মে আমি চলি না, বা রেগুলেশন, আমাদের কিন্তু পুলিশ রেগুলেশন আছে, সেই রেগুলেশন আমি মানি না। তাহলে স্বেচ্ছাকৃত অমান্য করা, এই কাজটা আমি ইচ্ছাকৃত করছি, এমন না যে আমি শারীরিক অসুস্থ এই কারণে করছি, আমি ইচ্ছাকৃত করি। গাফলতিপূর্ণ করা, তাহা শৈথিল্যতা প্রদর্শন করলে নাম্বার 1। নাম্বার 2, উপযুক্ত কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা, ইচ্ছাকৃতভাবে। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা, গাফলতিপূর্ণ তা পালনে শৈথিল্যতা প্রদর্শন করা। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কিনা? উপযুক্ত কর্তৃপক্ষ কিন্তু সবাই একসময় খেয়াল করবেন, আমাদের যে বক্সি থাকে উনিও কিন্তু কর্তৃপক্ষ, কারণ যথাযথ নিয়ম মাফিক কথা হুকুম শোনায় না। আপনি মনে করলেন সাহেবের হুকুম কিন্তু উনি শোনায়, তারপরে মেজর আছে, তারপরে আমাদের পশ্চাৎ থাকে থানা লেভেলে সেকেন্ড স্যার ওসিরা থাকে। এইভাবে আমি যখন একজন কনস্টেবল আমার ডিউটি শোনাইলে, আমি কনস্টেবল বললাম, কেন এই তুই তোর কথা শুনবো কেন? ও কিন্তু ওর কথা শোনায় নাই। ও তাহলে কি বলছে? উপযুক্ত কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কিন্তু ওই কনস্টেবল হয়, এমসিকিউ আসিয়ে যেতে পারে, এলসি কি উপযুক্ত কনস্টেবল কিনা। তখন দেখবেন ওইখানে বিচার বিশ্লেষণ করবেন, আসলে ওখানে আর কোনো ব্যক্তির নাম আছে কিনা। যদি ওই থাকে তখন ওর নাম। এটা এমসিকিউ হলো টেকনিকের বিষয়, অনেকটাই টেকনিকের ভিতরে। যাক, এখানে আমাদের একজন আছেন কোনো খুব পারদর্শী টেকনিকে, তাদের ধন্যবাদ। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃত অমান্য করা বা গাফলতি করা বা শৈথিল্যতা প্রদর্শন করা। নাম্বার 3, পুলিশ আইনের 9 ধারার বিধান অমান্য করা। 29-9 পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করছে। পুলিশ আইনের 9 ধারা কি? যদি কোনো পুলিশ কর্মচারী পদত্যাগ করে, তাহলে তার 2 মাস পূর্বে লিখিত নোটিশ দিতে হয়। কিন্তু উনি লিখিত নোটিশ না দিয়ে যদি বাড়ি চলে যান, আজকে দিলেন কালকে গেলেন, তাহলে হবে না। তাহলে 29-3 বলছে পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করছে। পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করলে তার শাস্তি। তাহলে 29-4 কি বলছে? 29-4 বলছে ছুটিতে যা যদি অতিবাস করে, ছুটিতে যা উপযুক্ত কর্তৃপক্ষ বিনা অনুমতি ছুটি গ্রহণ করার পর ছুটির মেয়াদে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কর্মে যোগদান না করা পারে। বাংলা থেকে 9 ছুটিতে গেছেন, সঠিক সময় আপনি হাজির হন নাই। 29-4 আপনি ছুটি গেছেন, ছুটিতে যাওয়ার পরে আপনি সঠিক সময় সঠিক নিয়মে হাজির হন নাই। নাম্বার 5 হলো পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করছে। নাম্বার 5 হলো পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করছে। 10 ধারায় কি আছে? পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না ইন্সপেক্টর জেনারেল লিখিত অনুমতি ছাড়া। তাহলে এইখানে 5 বলছে কি? উপযুক্ত কর্তৃপক্ষের বা কর্মচারীর কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিয়োজিত হয়,
এইভাবে লেখা আছে। এছাড়াও পড়বেন পুলিশ আইনের 10 ধারার বিধান যদি লঙ্ঘন করে, সহজে আছেন, পুলিশ আইনের 10 ধারার বিধান যদি লঙ্ঘন করে তাহলে 29-এর 5 আছে পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করলে তার শাস্তি। 6 আছে ভীরুতার অপরাধে অপরাধী, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া। অনেকে ভয় পায়, অনেক কার্যক্রম করতে গেলে মিছিল মিটিং আসছে, আপনি সামনে আছেন, ভয় পাচ্ছেন, চাকরি করবো না, ডিউটি যাবো না, ভয় লাগে। এই যে ভীরুতার অপরাধে, অনেক সময় অনেক কিছু দেখেন অস্ত্র ফায়ার দিচ্ছে, আপনি ফায়ার করবেন না। এই যে ভীরুতার অপরাধ, কমান্ড দিচ্ছে, কমান্ড না মান্য করে, এগুলো একজন ভীরুতার অপরাধ। আসামি ধরে আনতে বলছে, ধরবা যাবেন না, ভয় পাচ্ছেন, ও লম্বা চড়া শক্তিশালী, এগুলো ভীরুতার অপরাধী হলে তার চাকরি থাকে না, তার বিরুদ্ধে কোর্ট আদালত মামলা দায়ের করা যায়। তারপর আছে পুলিশ হেফাজতে, 7 আছে পুলিশ হেফাজতে থাকা, পুলিশ হেফাজতে থাকা কোনো অপরাধী শারীরিক নির্যাতন করা, তাহলে 29-এর 7 পুলিশ হেফাজতে থাকা, পুলিশ হেফাজতে থাকা, পুলিশ হেফাজতে থাকা কোনো আসামিকে নির্যাতন করা, পুলিশ হেফাজতে থাকা কোনো আসামিকে নির্যাতন করা। 29-এর 1, 2, 3 করে আমি আবার বলে আমার ভাষায়, আপনারা এইভাবে পারলে মুখস্থ করবেন অথবা আপনারা নিজেরা নোট করবেন। পুলিশ আইনের 29-এর 1, ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ উপযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তার বা বৈধ আদেশ, ভুল করছি, 29-এর 1 হচ্ছে কর্তব্য বা কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা, কোনো নিয়ম বা রেগুলেশন অমান্য করা। 29-এর 1 বললেন কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা বা স্বেচ্ছাকৃতভাবে কোনো নিয়ম বা রেগুলেশন স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা। 2, 29-এর 2 উপযুক্ত কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ স্বেচ্ছাকৃত অমান্য করা বা পালনে গাফলতি করা বা শৈথিল্যতা প্রদর্শন করা। নাম্বার 3, পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করা। নাম্বার 3, পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করা। নাম্বার 4, ছুটিতে অতিবাস করা। নাম্বার 4, ছুটিতে অতিবাস করা। নাম্বার 4, ছুটিতে অতিবাস করা, যথাযথ সময় ছুটিতে হাজির না হওয়া। নাম্বার 5, পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করা। নাম্বার 5, পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করা। নাম্বার 6, ভীরুতার অপরাধে অপরাধী। নাম্বার 6, ভীরুতার অপরাধে অপরাধী বা ভয় পায়া কার্যক্রম না করা, ভীরুতার অপরাধে অপরাধী। নাম্বার 7, পুলিশ হেফাজতে আসামিকে নির্যাতন করা, গ্রেপ্তার করার পরে নির্যাতন করা, পুলিশ হেফাজতে থাকাকালীন আসামিকে নির্যাতন করা। তাহলে কি হয়, এই যে 7টা অপরাধ যদি আমি করে ফেলে, তাহলে বিচারার্থে ম্যাজিস্ট্রেটের সপক্ষে সমর্পণ করা চলিবে। এই যে আমরা 7টা অপরাধ করলাম, এই অপরাধ করার জন্য কার কাছে সোপর্দ করলো? ম্যাজিস্ট্রেট নিকট সোপর্দ করলো। 29 ধারার অপরাধ করার জন্য কার নিকট সোপর্দন করে? ম্যাজিস্ট্রেট নিকট সোপর্দন করে। ম্যাজিস্ট্রেট বিচার প্রমাণ যদি হয়, আমার অপরাধ যদি প্রমাণ হয়ে যায়, আমার এই 29-এর 7টায় যদি আমার অপরাধ প্রমাণ হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আমার শাস্তি আছে 3 মাসের সমপরিমাণ, 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা যদি, অথবা 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 3 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, এইটা মনে রাখবেন সহজ। 3 মাসের বেতনের সমপরিমাণ আর 3 মাসের জরিমানা, 3 মাসের কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম, এই শাস্তিগুলো কিন্তু আসে এমসিকিউতে। তাহলে আমি যদি 29 ধারা 7টা অপরাধ করি, তাহলে আমার এই বিচার করবে কোন আদালতে সোপর্দ করবে? আদালত যদি আমার অপরাধ প্রমাণ করতে পারে, তাহলে আমার জন্য 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, আরেকটা অপরাধ আরো কি 3 মাস পর্যন্ত সাজা, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এবার চলে আসেন পুলিশ আইনের 30-এর ক। আর এখন পর্ব যে বেআইনি সমাবেশ সংক্রান্ত, পুলিশ আইনের 30-এর ক, ফৌজদারি কার্যবিধির 127, 128, 129, 130, 131। এছাড়াও দণ্ডবিধি আইন 1860 সালের দণ্ডবিধি আইনের 161 থেকে 141 থেকে শুরু করে 160 পর্যন্ত আছে। তাহলে এই বেআইনি সমাবেশ সংক্রান্ত, সমাবেশ শোভাযাত্রা সংক্রান্ত 4টি আইনি আছে। 4টি আইনগুলো কি? 1861 সালের পুলিশ আইনি আছে, 1860 সালে দণ্ডবিধি আইনি আছে, 1898 সালের ফৌজদারি কার্যবিধি আছে, 1943 সালে পুলিশ প্রবিধান বা পুলিশ রেগুলেশনে আছে,
এছাড়াও ডিএমপি 5টা আছে, আরো আছে, এরকম বহুত আছে, অত জানার দরকার নাই। ডিএমপি 27, 28, 29, 30 এর আলোচনা করা আছে। তা আমরা অত আলোচনা করব না, আমাদের যে 3টে নিয়ম মাফিক আছে সাইডের সাথে সাইডে মিলে, তাহলে এইগুলো পড়ি। তাহলে 30 দ্বারা শোভাযাত্রা মিছিল সমাবেশ সংক্রান্ত নিয়ম রয়েছে। শোভাযাত্রা মিছিল বা মিছিল, শোভাযাত্রা মিছিল, তারপরে ধরেন আমাদের ধর্মীয় অনুষ্ঠান, সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের অনুষ্ঠান, তারপরে বিভিন্ন বড় বড় যেখানে 5 বা ততোধিক লোক মিলিত হয় কোনো অনুষ্ঠান করে বা শোভাযাত্রা মিছিল মিটিং করে, এটা মানুষের করা নাগরিক অধিকার, সে করতেই পারে। কিন্তু করতে গেলে রাষ্ট্রের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা মাফিক করলে কোনো সমস্যা নাই। এই 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 সমাবেশ 30-এ এই ফৌজদারি কার্যবিধির 127, 28, 29 আর দণ্ডবিধির তারপরে পুলিশ আইন, তারপরে পিআরবির আমি 4টে ভাগ করে দেই। এই বেআইনি সমাবেশ, শোভাযাত্রা, মিছিল মিটিং সংক্রান্ত যদি কখনো কোনো সংজ্ঞা আসে, সেটা দণ্ডবিধি আইনের 141 ধারায় উত্তর দেবেন। দণ্ডবিধি আইন 141 ধারায় তার সংজ্ঞায়িত করা আছে। 5টা সংজ্ঞা আছে, একেবারে মুখস্থ করে ফেলাবেন। 5টা সংজ্ঞা আপনি যে ভাষায় পারেন। সিংহভাগ কথাই সরকারি কর্মচারী দায়িত্ব কর্তব্য, এই কথাগুলো লেখা আছে। 3টে মানে 4টে আছে। তাহলে 41 ধারার সংজ্ঞা দেবেন। যদি শাস্তির কথা আসে, দণ্ডবিধি আইনের 141 থেকে 160-এর মধ্যে আছে। কলহ মারামারিও কিন্তু ওই একই অধ্যায়, বেআইনি সমাবেশের থেকে হয়। ওই কলহ মারামারির ওই 60 পর্যন্ত, 141 থেকে 160 পর্যন্ত যদি কখনো সংজ্ঞা আসে, তাহলে 141। আর যদি শাস্তির কথা আসে, তাহলে 141 থেকে 160-এর ভিতর আপনি খুঁজলেই পাওয়া যাবে না কোথায় সেই শাস্তি, কি ধরনের অপরাধ, বিস্তারিত আলোচনা আছে। এরপরে আসেন এই যে সমাবেশগুলো ছত্রভঙ্গ করব কিভাবে, পার্ট 2 নম্বর পার্টে দেখলাম সমাবেশ ছত্রভঙ্গ কিভাবে করব, এটা ফৌজদারি কার্যবিধিতে করব। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ কিভাবে করব, ফৌজদারি কার্যবিধির পদ্ধতিগত আইন। তাই ফৌজদারি কার্যবিধি আইনের যখন এই সমাবেশ ছত্রভঙ্গ করা যাবেন 127, 128, 129, 130, 131 ধারার কথা ওইখানে খুঁজে পাবেন, ছত্রভঙ্গ সংক্রান্ত যদি কথা লেখা আসে। এরপরে আসছে এই যে সমাবেশ মানুষ করতে গেলে কয় না, যখন এর আগে একটা মিছিল করতো যে পুলিশ অনুমতি দেওয়ার কে, তাই না? 1861 সালে যারা আইন জানে তারা বলতেই পারে। তাই দেখবেন আমাদের পুলিশ, আমরা ডিউটি করার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করি, পাবলিকের সাথে ব্যাটিং করি বা অঙ্গভঙ্গি, এটা কিন্তু আসলে দৃষ্টিকটু। এটা আমাদের চাকরির শৃঙ্খলার সাথে মানায় না। কেন মানায় না? কারণ আপনি আইন জানি, আমরা আইন জানি, আমাদের শেখানো হয়েছে, আর ওকে কিন্তু ওরকম শেখানো হয় নাই। তাই আপনি অঙ্গভঙ্গি করা খুবই খারাপ। এখন আসেন 30 শোভাযাত্রা মিছিল। এখন এই সমাবেশ মিছিল তো সংজ্ঞা পেলাম, ছত্রভঙ্গ করার কথা পেলাম, তাহলে কিভাবে করলে পরে আমাদের ঝামেলা হবে না। পুলিশ আইনের 30 যদি কোনো স্থানে মিছিল মিটিং বা শোভাযাত্রা করবেন, এই মিছিল মিটিং শোভাযাত্রা কখন কোন এলাকায় হবে, এইগুলো নিয়ন্ত্রণ করবে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার। কোন রাস্তা দিয়ে কখন চলাচল করবে, কখন গান বাজনা বাজাবে, তা সমস্ত কিছু এই পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট জনগণের কোন রাস্তা দিয়ে মিছিল মিটিং যাবে, তাই এই পুলিশ সুপার নিয়ন্ত্রণ করবে। 30-1 এটা সহজ হিসাব, আমরা ডিউটিতে দেখি। আর মহানগর এলাকা কিন্তু আবার আলাদা, ডিএমপি। এই পুলিশ আইন সাধারণত মহানগর এলাকার বাইরে চলে, কিন্তু কিছু বিধান্ত ভিতরে চলে, তাই না? ডিএমপিতে কিন্তু আবার ডিএমপি 27, 28, 29 কিএমপি সিএমপি এত পড়া লাগবে না, খালি বুঝে যান, তারপরে ওগুলো এমনি মুখস্থ হয়ে যাবে, ওগুলো আর মুখস্থ করা লাগবে না। ডিএমপির 27, 28, 29, 30 ইনশাল্লাহ যেদিন যাবো সেদিন আপনাদের বিস্তারিত বলবো। তাহলে আমরা যে কয়জন লোক এখানে ক্লাস করতেছি, আমরা বললাম একটা পিকনিক করব, আমাদের গ্রুপ নিয়ে একটা অনুষ্ঠানে যাব, তাহলে আমাদের কাজ কি, যে আমাদের কাজ আছে এখানে। তাহলে এই যে মিছিল মিটিং করার কাজ হলো পুলিশ সুপার, এই কোথায় মিছিল মিটিং সমাবেশ হবে তার সমস্ত কিছু পুলিশ সুপার নিয়ন্ত্রণ করবে। 30-1 30-2 বলছে কি, এই মিছিল মিটিং আমরা যে গ্রুপে ক্লাস করি, এর গ্রুপের বিরোধী আছে লাগে আমার কাদের স্যার, আমাদের কাদের ওস্তাদ আছে, কাদের ওস্তাদের একটা গ্রুপ আছে, একই দিনে একই স্থানে দেখা গেলে মিছিল মিটিং করার জন্য পাইতরা করতেছি, অনুষ্ঠান করা, তাহলে জ্ঞানজাম লাগবে না? জ্ঞানজাম লাগার সম্ভাবনা আছে। বিভিন্ন দল যদি একই স্থানে এক জায়গায় করতে চায়, সরকার যদি জানতে পারে, আমি একটু ব্যাপক করে বলি, সময় আছে, এই সরকার যে জানতে পারে, দেখবেন পিআরবির 134 দ্বারা বিধিতে মনে আছে,
এই পুলিশ অফিসার যখন এই মিছিল মিটিং উভয় পক্ষ দুই পক্ষ এক জায়গায় আয়োজন করে, তখন কিন্তু পুলিশ কি করে, ম্যাজিস্ট্রেটকে অবহিত করে যে ওখানে এই পরিস্থিতি 144 জারি করো, 144 ফৌজদারি কার্যবিধির 144 দ্বারা জারি করতে বলে। এই ম্যাজিস্ট্রেট তখন জানে যে এখানে এই ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাহলে একে কি বলছে, 30-এর একে বলছে এই কাজ কাম নিয়ন্ত্রণ করবে কারা, পুলিশ সুপার বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা সহকারী পুলিশ সুপার। এরপরে কি বলছে, ওইখানে যে দুই উভয় পক্ষ করতে যাচ্ছিল বা করতে, এটা কিন্তু আমি ব্যতীত বলতেছি, করতে যাওয়ার সময় ওই সমাবেশ করার সময় পুলিশ সুপারের মনে কি এই জনগণ ওরা দুই পার্টি একখানে হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সেইখানে ম্যাজিস্ট্রেট কি করছে, ওই পুলিশ লিডারদের জানাইছে, ম্যাজিস্ট্রেটকে জানায়। তখন ম্যাজিস্ট্রেট কি করে, ওই যে সমাবেশের আয়োজন করছে রিজাউল আর কাদের কোচিং সেন্টার নিয়ে অনুষ্ঠান করবে, তখন ওখানে কি বলছে, যে কোনো এক পার্টিকে লাইসেন্স নিতে বাধ্য করছে। বা আমি একাই করতে গেছিলাম সমাবেশ, তাহলে বলছে যে আপনি গেছেন, অনেক লোকজন ঝামেলা হতে পারে, তো আপনি লাইসেন্স নেবেন। আমাকে লাইসেন্স নিতে বাধ্য করছে কিনা, জেলা ম্যাজিস্ট্রেট আমাকে লাইসেন্স নিতে বাধ্য করছে পুলিশ আইনের 30-এর 2। পুলিশ আইনের 30-এর 2 হচ্ছে গিয়ে, যদি কোনো মিছিল বা সমাবেশ শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, যদি কোনো মিছিল বা সমাবেশ শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ও উদ্যোক্তাগণ, তাহলে উদ্যোক্তা যারা এই কাজে উদ্যোগ নেছে, কাদেরকে লাইসেন্স দিতে বাধ্য করবে, উদ্যোক্তাগণ। কাদেরকে লাইসেন্স দিতে বাধ্য করবে, ওয়ার উদ্যোক্তা হলাম আমি, আমার গ্রুপের লোক, কাদের ওস্তাদ গ্রুপের লোকজন, এই উদ্যোক্তা, এই লোকগুলোর কে লাইসেন্স নিতে বাধ্য করবে। এই লাইসেন্স কিসের জন্য, সমাবেশে যারা যোগদান করে, যারা উদ্যোগ নেছে, যারা যোগদান করবে, ওদেরকে লাইসেন্স নিতে বাধ্য করছে। এগুলো কঠিন কিছু না, এদের আসবে না, মূল আশাটার কাছে যাচ্ছি। 30-এর 1 আছে, এই মিছিল মিটিং শোভাযাত্রা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা সহকারী পুলিশ সুপার নিয়ন্ত্রণ করবে। আর 2 কি বলছে, যদি এই সমাবেশ শান্তিভঙ্গের সম্ভাবনা থাকা দেয় বা উদ্যোক্তাগণ বা যোগদান যারা করবে, ওদেরকে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করবে। আসেন 30-এর 3 কি বলছে, 30-এর 3 পুলিশ আইনের 30-এর 3 কি বলছে, লাইসেন্স দরখাস্ত পাবে পুলিশ সুপার। এই যে আমি এবং কাদের ওস্তাদ যে সমাবেশ করার জন্য বা অনুষ্ঠান করার জন্য পাইতারা করছিলাম, আমরা একটা আবেদন করছি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার বরাবর। মনে করেন আমাদের ঘটনাস্থল হবে কুষ্টিয়ার সদরে, তাহলে আমরা যে পুলিশ সুপারের কাছে আবেদন করলাম, এই আবেদন পাওয়ার পরে পুলিশ সুপার কি করে, এই যারা এই আবেদন করছে, আবেদনকারী গণের মানে দরখাস্ত যারা করছে, এই দরখাস্তকারীর নামের তালিকা তৈরি করে, কে কে দরখাস্ত করছে বা কারা কারা অনুষ্ঠানে কোন কোন পদে থাকবে, এদের একটা তালিকা তৈরি করে। এই তালিকা করার পরে আমাদের নিচে একটি শর্ত আরোপ করে দেয়, খেয়াল করবেন 30-এর 3, এই পুলিশ সুপারের নিকট আমি যখন দরখাস্ত করলাম, পুলিশ সুপার দরখাস্ত পাওয়ার পরে উনি কি করছে, এই আবেদন করছে যারা, তাদের নামের একটা তালিকা তৈরি করছে, কে কে কোন কোন পদে আছে তালিকা তৈরি করে। আবেদন করার সময় কিন্তু কে কি অনুষ্ঠান করবে, কার কি পদ, কার কি দায়িত্ব কর্তব্য, এগুলো তারা লিখেই আবেদন করে। ওই আবেদন করার পরে পুলিশ সুপার একটা তালিকা তৈরি করার পরে কিছু শর্ত আরোপ করে দিয়েছে, ওই দরখাস্ত নামের কারীদের কাছে কিছু শর্ত দিয়েছে। এই সময় যে এতটার সময় থেকে এতটার সময় মাইক বাজাবেন, অমুক সময় গান করবেন, অমুক সময় নাচবেন, অমুক সময় বক্তব্য দেবেন, কোন কোন এলাকা পরিদর্শন করবেন, কুষ্টিয়ার কোট সদর, তারপরে কামরুল পার্ক, তারপরে বড় কুষ্টিয়া, আপনি কোন কোন স্থান পরিদর্শন করবেন, কখন লালন শাহের মাজারে যাবেন, কখন যাবেন না, সেই বিষয়ে সুস্পষ্ট বিবরণ দিয়ে শর্ত আরোপ করে পুলিশ সুপার লাইসেন্স প্রদান করে। লাইসেন্স বা যেটা অনুমতি দেয়, লাইসেন্স মারতে শুধু গাড়ির লাইসেন্স মনে করবেন না, কাগজের অনুমোদন সই করে দিল। ঠিক আছে, আপনারা যে ব্যক্তিগুলো আবেদন করছিলেন সেই ব্যক্তিদের নামের তালিকা করলাম এবং আপনাদের কিছু শর্ত দিলাম, কখন কোন কোন এলাকায় আপনারা র্যালি নিয়ে যাবেন, মিছিল করবেন, মিটিং করবেন, মাইক বাজাবেন, তার সুনির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছেন। এই টাইম দেওয়ার পরে আমরা সেইটা শর্ত মেনে নিয়ে এই লাইসেন্স গ্রহণ করছি। এই লাইসেন্স নেওয়ার সময় কোনো ফি পুলিশ সুপারকে দেওয়া লাগে নাই বা সরকারকে দেওয়া লাগে না। MCQ, এই লাইসেন্স নেওয়ার সময় কোনো ফি প্রদান করতে হয় না। এই লাইসেন্সের মেয়াদকাল সর্বোচ্চ 1 মাস মনে থাকে। এই লাইসেন্সের
যাক ওটা ডিএমপি সময় পড়ানোর সময় বলবানে। তাহলে কি বললাম, 30-এর হচ্ছে 30-এর হচ্ছে গিয়ে যারা এই মিছিল মিটিং সমাবেশ করবে তারা পুলিশ সুপারের কাছে আবেদন করে। এই আবেদন করার পরে পুলিশ সুপার যারা আবেদন করছে ওদের নামের তালিকা তৈরি করে, কিছু শর্ত দেয়, কোন কোন শর্তে আপনি এই অনুষ্ঠানটা করবেন, কখন কোন এলাকায় র্যালি মিছিল মিটিং সমাবেশ করবেন সেই বিষয়ে বিস্তারিত লেখা থাকে। সেই শর্ত মেনে পুলিশ সুপার একটা লাইসেন্সের অনুমতি দেয়। এই লাইসেন্স আমাদের সমাবেশ মিটিং করার জন্য অনুমতি দেয়, কিন্তু এই লাইসেন্সের জন্য কোনো ফি প্রদান করতে হয় না। এখন পুলিশ আইনের 30-এর 4 হচ্ছে এই বিশেষ পর্ব বা উৎসব কোন রাস্তা কখন গান বাজনা করিতে পারবে তাহা নিয়ন্ত্রণ করবে। তাহলে এই যে লাইসেন্স পালাম, এই লাইসেন্স পাওয়ার পরে কোন রাস্তা কখন গান বাজনা হবে তাহা নিয়ন্ত্রণ করবে কে? পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, তারপরে যথাক্রমে কার্যক্রম চলমান থাকে। তাহলে 30-এর প্রথম পালাম কি? 1 দ্বারা 30-এর 1 হচ্ছে লাগে মিছিল মিটিং শোভাযাত্রা র্যালি গান বাজনা কোথায় কখন হবে তা নিয়ন্ত্রণ করবে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা সহকারী পুলিশ সুপার। আর এই মিছিল মিটিং সমাবেশ যদি মানুষের শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে বা বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে 30-এর 2 বলছে যদি এই মিছিল মিটিং সমাবেশ শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে এই আয়োজককারী যারা আয়োজক বা উদ্যোক্তা তাদেরকে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করবে। অনেকের ধারণা পড়তেছি পুলিশ আইন 30-এর 2 আবার জেলা ম্যাজিস্ট্রেট আসলো কেমনে, উনি জানলো কেমনে? সমস্ত কিছু ওনার নিয়ন্ত্রণে চলে। মনে রাখবেন আইনের সংজ্ঞায় আমরা পড়ে আসছি এই 4 দ্বারা করছেন, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট জেলা পুলিশের সর্বময় ক্ষমতার অধিকারী। তার পরবর্তীতে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট যথাক্রমে দায়িত্বে থাকবেন। তাই খেয়াল রাখবেন এই জেলা ম্যাজিস্ট্রেট ওই উদ্যোক্তা এবং যারা আয়োজক তাদেরকে লাইসেন্স নিতে বাধ্য করবে। কি কারণে লাইসেন্স নিতে বাধ্য করছে? ওখানে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে, ওখানে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিতে পারে, বেপরোয়া লোকজন আছে, তাই তাদের লাইসেন্স নিতে। কারণ ওই লাইসেন্স নিলে ওরা নিয়ম শৃঙ্খলা মানবে। কে বা কারা কতজন লোক এই অনুষ্ঠান আয়োজন করছে, কিভাবে অনুষ্ঠান পরিচালনা হবে তাদের ধরতে সুবিধা হয়। তারপরে 30-এর 3 বলছে কি লাইসেন্সের দরখাস্ত পুলিশ সুপার বরাবর করলাম। আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, পুলিশ সুপার কি করলো, আমরা যারা লাইসেন্স করলাম, যারা আবেদন করলাম, যে কয়জন লোক পদে থেকে তাদের নামের তালিকা করছে, করার পরে কি করছে কিছু শর্ত আরোপ করছে। এই তালিকা কে তৈরি করে? পুলিশ সুপার তৈরি করে। শর্ত কে প্রদান করে? পুলিশ সুপার প্রদান করে। তালিকা কে করে? পুলিশ সুপার করে। শর্ত কে দেয়? পুলিশ সুপার দেয়। কি শর্তে দেয়? এই শর্ত এবং তালিকা কেন করছে? মিছিল মিটিং সমাবেশ করার জন্য করছে। করার পরে কি করলাম, এই তালিকা করার পরে পুলিশ সুপার একটা লাইসেন্স দিয়েছে যে আপনারা সমাবেশ মিছিল মিটিং করেন। এই সমাবেশ লাইসেন্স করতে আমাদের কোনো ফি পুলিশ অফিসারকে দেওয়া লাগে না। এই লাইসেন্স মিটিং করার জন্য কোনো ফি দেওয়া লাগে না। নাম্বার হচ্ছে 30-এর 4 এই লাইসেন্স পাওয়ার পরে কখন মিছিল মিটিং সমাবেশ, কখন কোন এলাকায় পরিদর্শন হবে, গান বাজনা বাজবে তা পুলিশ সুপার বা পুলিশই নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, কখন কোন এলাকায় যাবে আমরা সবাই জানি, আমরা র্যালির আগেও থাকি পিছনে থাকি, সবাই চাকরিতে কম বেশি দেখি। এই যে কোন এলাকায় যাবে আপনি যেদিক নিয়ে যাচ্ছেন ওই রুটিন মাফিকই নিয়ে যান, ওরা র্যালিরা কিন্তু পিছনে যায়। যাক আমরা পথ দেখা যাই। এবার 30-এর ক লাইসেন্সের শর্ত লঙ্ঘন। 30-এর ক লাইসেন্সের শর্ত লঙ্ঘন। 30-এর ক এর 1 লাইসেন্সের শর্ত লঙ্ঘন ফৌজদারি কার্যবিধি আইন 127 এর সাথে মিল আছে। তাহলে 30-এর ক এর 1 ফৌজদারি কার্যবিধি 127, পুলিশ প্রবিধান 1943 সালের 142, প্রবিধান 142 একই জাতীয় কথা, যে মিছিল মিটিং শোভাযাত্রা লাইসেন্সের শর্ত। আবার খেয়াল করেন লাইসেন্সের শর্ত লঙ্ঘন করিলে কোনো ম্যাজিস্ট্রেট লাইসেন্সের শর্ত বা লাইসেন্সের যে নিয়ম ছিল যতটুকু সময় আসছিল এই মিছিল মিটিং শোভাযাত্রা কিন্তু লাইসেন্স পুলিশ সুপার দেওয়ার পরে তার নির্দিষ্ট শর্ত ছিল, সেই শর্তটা লঙ্ঘন করছে বা টাইম শেষ হয়ে গেছে তারপরে ওরা অনুষ্ঠান চলমান রাখতে চায়, তখন আমাদের পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট
জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে কে কে? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে ইন্সপেক্টর স্যার পর্যন্ত আছে। এই লোকগুলো এই মিছিল মিটিং সমাবেশ বন্ধ করার বা ছত্রভঙ্গ হওয়ার বা শেষ করে দেওয়ার জন্য ওরা অনুরোধ করবে, শেষ করে দেওয়ার জন্য আদেশ দেবে। তাহলে এই যে প্রথমে আমরা 30-এ কিন্তু লাইসেন্স পাইছিলাম, এই সমাবেশটা সুন্দরপূর্ণ হচ্ছিল, কিন্তু এই সমাবেশের শর্ত লঙ্ঘন করে ফেলেছে, নির্দিষ্ট সময় পার করছে, র্যালি এক রাস্তাতে যাওয়ার কথা, পুলিশ নিয়ে যেতে গেছে, সে রাস্তায় না যাও, অন্য রাস্তায় যাচ্ছে। তাহলে শর্ত, ওই যে পুলিশ সুপার যে শর্ত আরোপ করে দিয়েছিল, ওই শর্ত লঙ্ঘন করছে। লঙ্ঘন করার সাথে সাথে যদি জেলা ম্যাজিস্ট্রেট থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, আর যদি পুলিশ সুপার থাকে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সমাবেশ বন্ধ বা শেষ করে দেওয়ার জন্য নির্দেশ দেবে বা আদেশ প্রদান করবে। এই পর্যন্ত ওরা আদেশ প্রদান করবে এবং আদেশ মান্য করবে। এই পর্যন্তই ছিল ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক। ফৌজদারি কার্যবিধি 127, পুলিশ আইনের 30-এর কয়ের 1, ফৌজদারি কার্যবিধি আইনের 127, পুলিশ আইনের 30-এর কয়ের 1 আর পিআরবি 143-এ এই একই জিনিস এইভাবে লিখবেন। এরপরে আসেন 2, ফৌজদারি পুলিশ আইনের 30-এর কয়ের 2, পুলিশ আইনের 30-এর কয়ের 2 কি বলছে? এই বৈধ সমাবেশ, এত সময় বৈধ সমাবেশ ছিল, ওরা যদি 30-এর কয় যদি ওরা চলে যেত তাহলে কিন্তু আমাদের সমস্যা হতো না, কিন্তু ওরা গাত্রা করে অব্যাহত রাখছে। ওদের কার্যক্রম লাইসেন্স শর্ত লঙ্ঘন করছে, কার্যক্রম চলমান আছে। তখন এই পুলিশ অফিসার কি করে? 30-এর 2 ফৌজদারি কার্যবিধির 128 বেসামরিক শক্তি প্রয়োগ করে, বেসামরিক শক্তি প্রয়োগ করে, বাসি দিক লাঠি ব্যবহার করুক, গ্যাস গান করুক, তারপরে হচ্ছে শটগান, ধারাবাহিকভাবে ছত্রভঙ্গ করার জন্য যা যা পদক্ষেপ করার সমস্ত পদক্ষেপই গ্রহণ করে। যা পুলিশ আইনের 30-এর কয়ের 2। পুলিশের 30 কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশ হয়ে যায়? বৈধ সমাবেশ ছিল 30-এর কয়ের 1, যদি কথা শুনতো বৈধ ছিল। আর যখন 30-এর 1-এর ক ওই সমাবেশ আমাদের কথা মানে নাই, তখন ওইটা অবৈধ সমাবেশ হয়ে গেছে। এই অবৈধ হওয়ার সাথে সাথেই ওই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 128, এছাড়া পুলিশ আইনের 30-এর কয়ের 2 ধারার বিধান মতে এবং পিআরবি 143 ধারার বিধান মতে ছত্রভঙ্গ করবে। এটা যদি ডিএমপিতে হয় তাহলে ডিএমপি, সিএমপি, কেএমপি, রাজশাহী মেট্রো, রংপুর মেট্রো, তারপরে বরিশাল মেট্রো, ময়মনসিংহ মেট্রো, সমস্ত মেট্রোতে আলাদা ধারা আছে, অত মুখস্থ করতে যা পাগল হয়ে যাবেন। আমরা ডিএমপি খালি পড়বো 27, 28, 29, ওইখানে যদি বলবো না যে এটা ভালো ধারা, ভালো অধ্যায়, তাই ব্যাপক বললাম, সবগুলো ধারার কথাই বললাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না এমন কোনো বার নেই, তাহলে বেশি করে বলাতে দোষের কিছু নাই। তাহলে হচ্ছে 30-এর ক আছে লাইসেন্সের শর্ত। প্রথম হলো লাইসেন্সের শর্ত 30-এর 1 বৈধ সমাবেশ, 30-এর কয়ের 1 বৈধ সমাবেশ ছিল। 30-এর 1 যখনই কথা ভায়োলেট করছে 30-এর কয়ের 2-এতে তখন অবৈধ সমাবেশ আছে। এই প্রশ্ন কিন্তু আসে, বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয়? তখনই বলবেন 30-এর কয়ের 1-এ যখন সমাবেশ বৈধ ছিল, লাইসেন্স নিয়েছিল, 30-এর 3-এ তারা লাইসেন্স নিয়ে বৈধ সমাবেশ করছিল। এবং 30-এর কয়ের 1-এ এই পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন লাইসেন্সের শর্ত লঙ্ঘন করছে, সমাবেশ ছত্রভঙ্গ করতে বলছে বা শেষ করে দিতে বলছে, সে পর্যন্ত বৈধ ছিল। কিন্তু যখন তারা এই নির্দেশ আদেশ অমান্য করছে তখন থেকে সমাবেশ অবৈধ হয়ে গেছে। তখন এই অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারি কার্যবিধির 128, পুলিশ আইনের 30-এর কয়ের 2, এছাড়াও পিআরবি 143, ডিএমপি অধ্যাদেশের 27, 28, 29, 30 দ্বারা ছত্রভঙ্গ করা আমাদের আইনসঙ্গত এবং বৈধ। তারপরে 31 পড়াই শেষ। 31 হচ্ছে লোকে বোঝার তেমন কিছু নাই, জনসাধারণের চলাচলের রাস্তার শান্তি শৃঙ্খলা পুলিশের দায়িত্ব কর্তব্য। 31 পুলিশ আইনের 31 হচ্ছে জনসমাগমের চলাচল স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। ওই এত সময় যা পড়লাম, রাস্তাঘাট, তারপর জনসাধারণের চলাচল স্থান, রাস্তাঘাট, জনসাধারণের চলাচল স্থান, অবতরণ মানে ঘাট, নদীর ঘাট, অবর্তনের ঘাট, অবর্তনের ঘাটে মানে যাদের খেয়া ঘাট মাঠ বলে, অবর্তন যেখানে
যেখানে সর্বদা জনগণ হয়, যেখানে সবসময় জনগণ থাকে, বাজারঘাটে দেখবেন সবসময় জনগণ থাকে, সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। 31 ধারার সাথে পিআরবি 141 মিল আছে। জনসাধারণের চলাচল স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এটা মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে লিখে ফেলাবেন, যে এই মানে কথায় যখন আসে যাবে তখন এই 31 আর 141 দিয়ে দেবেন, যে এই কাজকাল আমাদের পুলিশের দায়িত্ব কর্তব্য। তাহলে ফৌজদারি কার্যবিধি এই আজকে বললাম মিছিল মিটিং শোভাযাত্রা সবচেয়ে দামি হচ্ছে দুটি ধারায় 29, 30, 30-এর ক, 29 পুলিশ আইনের 29, 30, 30-এর ক। তাহলে 30 আর 30-এর ক এটা 4 আইনে আছে। এই যে বেআইনি সমাবেশ সংক্রান্ত যদি কখনো সংজ্ঞা আসে, তাহলে আপনারা 1860 সালের 41 ধারার সংজ্ঞা লিখবেন, 41 ধারায় যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞা দেবেন। আর যদি শাস্তির কথা আসে, শাস্তির কথা দণ্ডবিধি আইন 1860 সালের পেনাল কোড, দণ্ডবিধি আইন বা শাস্তির যা আইন ওই আইনতে লিখবেন। আর যদি লাইসেন্স সংক্রান্ত বিষয় আসে, তাহলে পুলিশ আইনতে লিখবেন। লাইসেন্স পুলিশ সুপার দেয়, পুলিশ এই বেআইনি সমাবেশের এই লাইসেন্স আছে পুলিশ দেয়, পুলিশ আইন থেকে দেয়। আর এই সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি, যদি কখনো পদ্ধতি আসে, সেই পদ্ধতি আপনারা লিখবেন ফৌজদারি কার্যবিধির 127, 28, 29, 30, 31 ধারা। এছাড়াও পিআরবি 1943 সালের 143, 142, 143 ধারা। এছাড়াও যদি মহানগর এলাকা সংক্রান্ত এরকম আসে যায়, তাহলে পুলিশ আইন, ফৌজদারিও রাখবেন এবং ডিএমপি যোগ করে দেবেন। তাহলে আমাদের সবার জন্য কল্যাণ হবে। সর্বদাই খেয়াল রাখবেন, সংজ্ঞা কিন্তু পেনাল কোড আইনের 141 আছে, বাজা ফেলাবেন না। 4 আইনে আছে, বাজাবেন না। যদি না বোঝেন ফোন করবেন, সময় অসময় যখনই মনে চায় ফোন করবেন। আমি যেটুকু জানি সর্বোচ্চ বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।